নমস্কার, আমি নন্দিনী লাহিড়ী। আমি সাইকোলজি মেন্টর অ্যাট সহজ পাঠ। আজ আমরা আলোচনা করব একটি বিষয় নিয়ে, যে বিষয়টি আমরা রোজই আমাদের কথার মধ্যে চলে আসে। সেই শব্দটি হলো স্ট্রেস। কারা স্ট্রেস বেশি এক্সপিরিয়েন্স করে সেই নিয়ে আমাদের আলোচনার বিষয় আজ। কারা স্ট্রেস এক্সপিরিয়েন্স করে তোমাদের কি মনে হয়? একই পরিস্থিতির মধ্যে রয়েছি, কিন্তু দেখা যায় কিছু সংখ্যক মানুষ খুব প্যানিক হয়ে যাচ্ছে, খুব অস্থির হয়ে যাচ্ছে, খুব রাগ দেখাচ্ছে, কাউকে ব্লেম দিচ্ছে দেখাচ্ছে। আবার আরেক সংখ্যক মানুষ তারা সেই পরিস্থিতিকে সঠিক পথে চালনা করার চেষ্টা করে। আচ্ছা, দেখছি দেখছি কি হবে, দেখছি, এত অস্থির হোস না, ভাব কি হবে, এইরকম ভাবে তারা বলে থাকে। আমরা পরীক্ষা কেন্দ্রেও দেখতে পাই, ধরা যাক একটা অঙ্ক পরীক্ষা বা ফিজিক্স পরীক্ষা, সেখানে কিছু সংখ্যক ছাত্রছাত্রী প্রচন্ড প্যানিক করছে। তারা এত অস্থির হয়ে যাচ্ছে, তাদের শরীর খারাপ পর্যন্ত হয়ে যাচ্ছে সেই পরীক্ষা কেন্দ্রের মধ্যে। আবার আরেক শ্রেণী সেখানে রয়েছে, তাদের মধ্যেও ভয় রয়েছে, কেমন প্রশ্নপত্র আসবে, ঠিক ঠিক সময়ে সবটা লিখে আমি যথাযথ সময়ের মধ্যে আমার উত্তরপত্রকে সাবমিট করতে পারবো কিনা, এই চিন্তা তাদের রয়েছে। কিন্তু তা সত্ত্বেও তারা জানে সে পরিস্থিতিকে আমি মোকাবিলা করতে পারবো। ঠিক আছে, একটু ভয় রয়েছে, কিন্তু আমি পেরে যাব, আমি যা পড়ে এসেছি ঠিক পেরে যাব। যারা ভয় পাচ্ছে এমনও নয় যে তারা একদম পড়ে আসেনি, তারা সব পড়ে এসেছে, তাদের মধ্যেও স্কিল রয়েছে, তা সত্ত্বেও তারা ভয় পাচ্ছে। কেন এইরকম হয়? আমাদের জ্ঞানীয় মূল্যায়নের উপর দাঁড়িয়ে রয়েছে যে আমরা সমস্যাকে, আমরা কঠিন পরিস্থিতিকে কে কিভাবে অবজার্ভ করছি। আমরা যদি অবজার্ভ করি যে পরিস্থিতি যে মুহূর্তে এলো সে মুহূর্তে সেটা ক্ষতিকারক, ভয়াবহ কিছু একটা ঘটে যাবে, তখনই আমরা অস্থিরতা দেখাবো। আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু সমস্যা রয়েছে, প্রতিদিনের জীবনকে আমরা সেই সমস্যা নিয়েই কিন্তু চলি। তার মধ্যে আমরা কোপ করতে শিখে যাই যে ঠিক আছে, সমস্যা তো রয়েছে, প্রত্যেকের জীবনেই থাকে, তাই নিয়েই তো চলতে হয়, আর তারই নাম জীবন। তো এইভাবে আমরা চলতে থাকি। কিন্তু যখন স্ট্রেস হচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে, তার মানে কোপিং স্ট্র্যাটেজিতে কোথাও গিয়ে একটা বড় ল্যাকিং তৈরি হচ্ছে। আর এই ল্যাকিং সাধারণত জ্ঞানীয় মূল্যায়নের জন্যই হয়ে থাকে। জ্ঞানীয় মূল্যায়ন যদি যথাযথভাবে তৈরি না হয়, তখন গিয়ে দেখা যায় ব্যক্তির মধ্যে স্ট্রেস ডেভেলপ করছে। 1948 সালে ল্যাজারাস এবং ফোকম্যান দুই বিজ্ঞানী দেখিয়েছিলেন যে ব্যক্তি কিভাবে একটি পরিস্থিতিকে উপলব্ধি করছে, এবং তার উপর দাঁড়িয়ে রয়েছে সেই ব্যক্তির নিজস্ব চিন্তা ভাবনা, বোঝার ক্ষমতা। এই চিন্তা ভাবনা এবং বোঝার ক্ষমতা কিভাবে তৈরি হয়? এই চিন্তা ভাবনা, বোঝার ক্ষমতা তৈরি হয় আমাদের বাবা মা, আমাদের পরিবার পরিজন, শিক্ষক শিক্ষিকা, বন্ধু বান্ধব, ভাই বোন, পাড়া প্রতিবেশী, সব কিছু মিলিয়ে আমরা সারা জীবনে যা অভিজ্ঞতা সঞ্চয় করি, যা আমরা শিখে থাকি, তার উপর দাঁড়িয়ে রয়েছে আমরা পরিস্থিতিতে কিভাবে রিয়্যাক্ট করছি, কিভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছি। আর এখানেই দাঁড়িয়ে রয়েছে আমার জ্ঞানীয় মূল্যায়নের জায়গা। ফোকম্যান দেখিয়েছিলেন যে আমাদের সমাজে দু ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ যারা সর্বক্ষেত্রে ব্লেম দেয়। তাদের জীবনে যদি ফেল আসে, তারা বলবে শিক্ষকের জন্য তাদের ফেল হয়েছে, বা পরীক্ষার প্রশ্নপত্র একদম অন্য কিছু এসেছে তাই তারা ফেল করেছে। এটা তারা কখনোই মানবে না যে তারা পড়াশোনা করেনি, তার জন্য এরকম হতে পারে। বা তারা কোনো একটি দোষ করে ফেলেছে, যেটি অনেকের কাছে একেবারেই ক্ষমা করার যোগ্য নয়। তখন তারা বলবে যে আরেকজন তাদেরকে এইরকম ভাবে পাঠ দেখিয়েছিল বলেই আমি এই দোষটা করেছি, আমার দ্বারা এই দোষ হয়। তো কখনোই তারা নিজে রেসপন্সিবিলিটি নেবে না, কারণ ব্লেম দেওয়াটা তো ইজি, আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায়। আর যদি কেউ বলে যে হ্যাঁ আমি ফেল করেছি, আমি পড়িনি, বা আমি দোষ করেছি, আমি ভুল করেছি, তাহলে তো আমার দিকে খুব ইজিলি সমাজ আঙুল তুলবে। কারণ আমরা ছোট থেকে শিখে আসি যে কিভাবে সামাজিক দিকটাকে বজায় রাখতে হয়, সমাজ কোনটাকে অ্যাকসেপ্ট করে এবং কোনটাকে অ্যাকসেপ্ট করে না। তো সেই শেখার মধ্যে এটি আরেকটি শিখন, যাকে আমরা একেবারে ছোট থেকে শিখি, সেটি হলো ব্লেম দেওয়া। কিভাবে শিখি? ধরা যাক একটি বাচ্চা খেলতে খেলতে পড়ে গেছে, বা দৌড়তে দৌড়তে দরজায় ধাক্কা খেয়ে ব্যথা পেয়েছে। সঙ্গে সঙ্গে আমরা সেই মুহূর্তে, সেই বাচ্চাটি যেই মুহূর্তে কাঁদছে সেই মুহূর্তে বলি, এই মাটি, ব্যথা দিলি কেন আমার বেবিকে? এই দরজা, আমার বেবিকে মারলি কেন?
আমরা কিন্তু ওই মোমেন্টে একটা 2 বছর বা 1.5 বছরের শিশুর মধ্যে ঢোকাচ্ছি যে সে যে পড়ে গেছে এটা তার দোষ নয়, এটা মাটিটার জন্য সে পড়ে গেছে। সে যে ব্যথা পেয়েছে সেটা তার দোষ নয়, দরজাটার জন্য সে ব্যথা পেয়েছে, তাহলে দরজাই দায়ী। এই যে শিক্ষাটা আমরা দিয়ে দিলাম ছোটবেলায়, এই যে বীজটা পুঁতে দিলাম, এই বীজ দেখা যায় আজীবন কাল সেই বাচ্চাটা যখন অ্যাডাল্টহুডেও পৌঁছচ্ছে সেখানেও সে বহন করে নিয়ে বেড়াচ্ছে, যে সেখানে কোনো রকম সমস্যা হলেই না না তার জন্য হয়নি, আরেকজনের জন্য হয়েছে। এই বাচ্চাটা শিখলোই না যে তাকে সাবধানতা বজায় রেখে চলতে হবে, তাকে ছোট থেকেই বুঝতে হবে যে কিভাবে চলতে হয়। তার বাবা মাকেও দেখাতে হবে যে ঠিক আছে পড়ে গেছো আবার উঠে পড়ো, ঠিক হাঁটতে পারবে, ঠিক চলতে পারবে, কিচ্ছু হয়নি অতটাও। তো এরা যখন বড় হয়েও পড়ে যায় তখন এরা ভিকটিম কার্ডও প্লে করতে পারে যে আমার সাথে এরকম হয়েছে, আমার সাথে এরকম হয়েছে। তো এরা না শিখছে নিজের রেসপন্সিবিলিটি নিয়ে চলতে, না শিখছে সেটাকে ঝেড়ে ফেলে আবার সোজা পথে হেঁটে চলতে। তারা কাঁদছে, তাদের বাবা মা সমানে বলে যাচ্ছে যে এ দায়ী বা ও দায়ী। তো সেই বাচ্চাটার জন্য কোনো ভালো কিছু হয় না, তার জ্ঞানীয় মূল্যায়নের ক্ষেত্রে একটা ল্যাকিং তৈরি হয়ে যাচ্ছে সেই ছোট অবস্থা থেকে। এবার এই বাচ্চাটি যখন প্রাপ্তবয়স্ক জীবনে পৌঁছলো, তার সেই প্রাপ্তবয়স্ক জীবনে রিয়েলিস্টিক লাইফে সে যখন ফেস করতে শুরু করছে তখন সমস্যা নানাবিধ, নানা রকম ভাবে দেখা দেবে, আসবেই। কেউ সমস্যা থেকে পালাতে পারবে না, সে যতই পুজো পাঠ করে নিক, যতই মন্ত্র পড়ে নিক, এগুলো আমাদের হেল্প করে ডেফিনেটলি সমস্যাকে হিল করতে, কিন্তু সমস্যাকে একেবারে ক্লোজ করে দিতে তো কেউ পারবে না, আসবেই। তো সেই যখনই কোনো সমস্যায় পড়ছে সে বুঝছে বা সে অন্যকেও বোঝাচ্ছে যে বাহ্যিক কোনো কিছু এক্সটার্নাল ফোর্স, বাহ্যিক একটা ফোর্স এসে তার জীবনকে কন্ট্রোল করছে, তার উপর তার জীবন দাঁড়িয়ে নেই, বাহ্যিক কারণের জন্যই তার এই সমস্যাটা তৈরি হচ্ছে। এটিও এক প্রকার ব্লেমিং অ্যাটিটিউড। বাহ্যিক যে কোনো কিছু সমস্যা হতে পারে যাকে বলা হয় অবজেক্টিভ, এবার সাবজেক্টিভ আমি কিভাবে দেখছি সেটি দাঁড়িয়ে রয়েছে সেই ছোট থেকে শিখন প্রক্রিয়ার ওপর। যারা তাদের জীবনের সমস্ত কিছু কন্ট্রোলকেই মনে করে বাহ্যিক কোনো ফোর্স দ্বারা তৈরি হচ্ছে, এক্সটার্নাল ফোর্স তার জীবনকে চালিত করছে, তাদেরকে এক কথায় বলা হয় ফেটালিস্টিক পিপল। তারা নিজের জীবনের দায়িত্ব নিজে নেয় না, তাদের জীবনে কোনো কিছু হওয়া মানেই আমার ভাগ্যের জন্যই হয়েছে, আরে আমার ভাগ্যে লেখা ছিল তাই এরম হয়েছে। ভাগ্যে কি লেখা আছে না আছে জানি না, ভাগ্যকে কি করা যায় না যায় তাও জানি না, কিন্তু সাবজেক্টিভ জায়গা থেকে কি করা যায় সেটা কিন্তু দেখা যেতে পারে। তারা সেই রেসপন্সিবিলিটিটা নিতে চায় না, এবং তারা সবসময় কিন্তু একটা অ্যাংজাইটির মধ্যে থাকে, যে কারণ একটা বাহ্যিক ফোর্স তো তাদের জীবনকে কন্ট্রোল করছে, তো এবার কি হয়ে যাবে, এবার কি ভুল হয়ে যাবে, আবার বাহ্যিক কোন ফোর্স এসে যাবে যেটার জন্য আমার জীবনটা আবার একদম তোলপাড় হয়ে যাবে। এই ভয়টা নিয়ে কিন্তু তারা চলতে থাকে, কি পুরুষ কি মহিলা দুজনের মধ্যেই। যারা ফেটালিস্টিক হয় তাদের মধ্যে কিন্তু এই ভয় আরো বেশি করে থাকে, যে এই বুঝি কিছু ঘটে গেল আমার জীবনে, আমার কপাল, কি করি বলো তো, আমার কপালেই সমস্যা আছে। না, ওই রকম সমস্যা আরো 10 জনের ক্ষেত্রে আসছে, কিন্তু হয়তো সেই 7 জন মানুষ জানে সেটাকে কি করে চ্যানেলাইজ করব, 3 জন পেরে উঠছে না। তো এ এক ধরনের জ্ঞানীয় মূল্যায়ন হলো। এবার দ্বিতীয় ধরন হলো যারা নিজেরা রেসপন্সিবিলিটি নেয়, তাদের লাইফে হাজারো ঝড় ঝঞ্ঝা এসে যাক না, তারা বলবে যে এটা আমার লাইফ, আমার সামনে একটা চ্যালেঞ্জ এসেছে যাকে আমাকে উতরাতে হবে, আমার লড়াই আমাকে উতরাতে হবে। অন্য কেউ এখানে এসে আমাকে সাহায্য করতে পারে, আমাকে বুদ্ধি দিতে পারে, কিন্তু আমার সমস্যাটা অন্যের দ্বারা উতরে যাবে না, ওটা আমাকেই করতে হবে। সে নানা মেন্টারের থেকে নানা অভিজ্ঞতা অর্জন করে, তারপর পারমিউটেশন কম্বিনেশন করে দেখে যে সেটা কতটা প্রযোজ্য। অনেক সময় তারা ভুল করে, ভুল পথে চালিত হয়, তা সত্ত্বেও কিন্তু তারা বলে না আমার ভাগ্য, তার জন্যই আমি ভুল পথে চালিত হলাম। তারা বলবে যে আমি একটা শিক্ষা নিলাম, এই শিক্ষা আমাকে সাহায্য করবে পরবর্তী পর্যায়টা কিভাবে আমি আমার জীবনকে চালিত করব। তো এই মানুষদের বলা হয় ইন্টারনাল লোকাস সিস্টেমটা এনাদের অনেক বেশি স্ট্রং,
এনাদের জ্ঞানী ও মূল্যায়নের জায়গাটা অনেক বেশি যুক্তিযুক্ত, এবং তারা কিন্তু আবেগ দিয়েই সেই যুক্তিকে চালনা করে। শুধু আবেগ তাড়িত হয়ে যায় না এরা, আবেগ এবং যুক্তি দুটোর মধ্যে সামঞ্জস্য রেখেই তারা চলে। তাহলে দেখা যাচ্ছে ইন্টারনাল লোকাস সিস্টেম যদি স্ট্রং করা যায়, তাহলে স্ট্রেস অনেক কম উপলব্ধি করব। এই মানুষদের জীবনে কি কোনো রকম শারীরিক অসুস্থতা আসে না? আসে। কিন্তু এদের যেহেতু ইন্টারনাল লোকাস সিস্টেম এত বেশি স্ট্রং, এদের জ্ঞানীয় মূল্যায়নের জায়গা এত বেশি স্ট্রং, তারা সেই অসুস্থতাকেও খুব দ্রুত সারিয়ে তুলতে পারে। এবং দ্বিতীয় দিকটি হলো যে তারা কিভাবে পারসিভ করছে সিচুয়েশনকে। তারা বারবার কিন্তু পারসেপশনের ওপরও জোর দেয়। আমার কোথাও দেখাতে ভুল হয়ে যাচ্ছে না তো, তার জন্য আমার কাজটায় ভুল এসে যাচ্ছে, সেই জায়গাটিতেও তারা জোর দেয়। এই ইন্টারনাল লোকাস সিস্টেম যাদের স্ট্রং, তারা যখন সাকসেসের দিকে এগোয়, তারা জানে যে পারসেপশন উন্নত করার সাথে সাথে ইমোশনকে প্রপার ওয়েতে চ্যানেলাইজ করা একটা বড় কাজ। ইমোশন হলো এনার্জি ইন মোশন। এই এনার্জি কিন্তু শুধুমাত্র ফিজিক্যাল এনার্জি নয়, এই এনার্জি হলো আমার মেন্টাল এবং ইমোশনাল এনার্জি। এই এনার্জি যদি নেগেটিভ হয়, শুধু ব্লেমিং হয়, রাগ হয়, দোষ দেওয়া বা আহ, ভেঙে পড়ছি, আমার দ্বারা হবে না, আমি কিভাবে করব, আমি তো সামনে কিছুই দেখতে পাচ্ছি না, এই ধরনের হতাশাজনক কথা হয়, তাহলে সেই এনার্জি কিন্তু লো হতে থাকে, নেগেটিভ হতে থাকে। আর এই লো এবং নেগেটিভ এনার্জি কখনোই একটা অ্যাট্রাকটিভ কিছুকে কিছুতেই তার দিকে ধাবিত হতে দেবে না। সেই সাকসেসের দিকে হাজারো হার্ডেল আসতে থাকবে, হার্ডেল আসুক, কিন্তু হার্ডেলকে ওভারকাম কিভাবে করছি সেটা আসল। কিন্তু আমার মধ্যে যদি নেগেটিভ এনার্জি অনেক ভরপুর থাকে, তাহলে হার্ডেল একটা কি দুটোর পর আমি আর ওভারকাম করতে পারবো না, আর উতরোতে পারবো না, আমি সেখানেই আমার হাল ছেড়ে দেবো। তো এই ধরনের মানুষের ক্ষেত্রে দেখা যায় পেরেন্টিং একটা বড় ভূমিকা নিয়ে থাকে। এদের বাবা মায়ের মধ্যেও অসীম সাহস, বিশ্বাস এবং দৃঢ়তা দেখতে পাওয়া যায়। তো যার মধ্যে সাহস রয়েছে, বিশ্বাস রয়েছে, দৃঢ়তা রয়েছে এবং নিজেকে ওয়ার্দি মনে করে, সে তো সাকসেসের দিকে যাবেই এবং সাকসেসকে সাস্টেনও করবে। তো আমাদের যদি এগোতে হয়, তাহলে আমাদের মধ্যে সেই দৃঢ়তা, সেই বিশ্বাস, সেই সাহসকে তৈরি করতে হবে আমাদের প্রতিদিনের কাজের মধ্যে দিয়ে। আমি নিজেকে কতটা ওয়ার্দি মনে করি, সেটাও কিন্তু আমাদের পারসেপশনের উপর রয়েছে। আমি কি নিজেকে ওয়ার্দি মনে করছি? আমায় কি ছোট থেকে আমার বাবা মা শিখিয়েছে আমি একজন ওয়ার্দি মানুষ, না আমি একটা আনওয়ার্দি? তার উপরও দাঁড়িয়ে রয়েছে আমি কতটা স্ট্রেসফুল আর কতটা স্ট্রেসকে সুন্দরভাবে চ্যানেলাইজ করতে পারি। এই বিষয়ে আরো বিশদে জানতে হলে আমাদের অনলাইন কোর্স অ্যাটেন্ড করো। এই অনলাইন কোর্সের মধ্যে তোমরা প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে পেপার 1 এবং পেপার 2 এ নোটস পেয়ে যাবে এবং রেকর্ডিংস পেয়ে যাবে। আমাদের পশ্চিমবঙ্গে অনেক দূরে দূরেও যারা রয়েছে, তারাও এই কোর্সকে ইজিলি অ্যাভেল করতে পারবে, কারণ এটি সম্পূর্ণ অনলাইনে হচ্ছে এবং সেখানে আমার সাথেও তোমরা কানেক্ট হতে পারবে। তাই আর দেরি না করে এই কোর্সকে যত তাড়াতাড়ি সম্ভব পারচেস করার চেষ্টা করো। চাও বা ডাব্লিউবিসিএস অপশনাল সাবজেক্ট সাইকোলজি নিতে চাও, জানতে চাও কিভাবে আমাদের পারসেপশন কাজ করে, কিভাবে আমাদের ইমোশন তৈরি হয়, কিভাবে আমাদের থট প্রসেস তৈরি হয়, এবং আমাদের অতীতের ট্রমাগুলো তার এফেক্ট প্রেজেন্ট এবং ফিউচারে পড়ে কিনা, যার কারণবশত নানান রকম ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ ইস্যুস তৈরি হয়। এখন বিজ্ঞানও প্রমাণ করে দিয়েছে যে 99% শারীরিক রোগ, সে ক্যান্সার হোক, টিউমার হোক, সেটি ডায়াবেটিস হোক বা আলসার, যে কোনো রোগ আমাদের সাইকোসোম্যাটিক, মানে আমাদের মন থেকে শরীরের উপর তার প্রভাব পড়ছে। এই সম্পর্কে বিশদে জানতে হলে আমাদের ভিডিও কোর্স পারচেস করো। এই ভিডিও কোর্সের মধ্যে ডাব্লিউবিসিএস সাইকোলজি সমস্ত সিলেবাসের সমস্ত চ্যাপ্টার ধরে ধরে আলোচনা করে দেওয়া রয়েছে, সেই রেকর্ডিং তোমরা পাবে। এর সাথে তোমরা বেঙ্গলি এবং ইংলিশে পিডিএফ নোটস পেয়ে যাবে। এছাড়া কেউ যদি আমার সাথে লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে চাও, তাহলে সেক্ষেত্রেও ক্লাস রেকর্ডিং পাবে এবং পিডিএফ নোটস তোমাদের কাছে চলে আসবে। তোমরা কেউ যদি লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে চাও এবং পারচেস করতে চাও ভিডিও কোর্স, সেক্ষেত্রে এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া রয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো।